স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্সে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মৌমিতা নওশীন সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মিরপুর কলেজ, ঢাকা। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই কোর্সটি পড়ার আগে আমরা শুরু করার আগে স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট এই দুইটি বিষয় সম্পর্কে জানব। আমরা এর আগে ম্যানেজমেন্ট প্রাথমিক অবস্থায় পড়েছি। সেখানে আমরা প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং ইত্যাদি আমরা দেখেছি। তাহলে আমাদেরকে আবার কেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নামে এই বিষয়টি পড়তে হচ্ছে? আমাদের প্রশ্ন জাগে যে এই বিষয়টি আসলে কিভাবে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের সাথে জড়িত, বা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পড়ার পরও আমাদের কেন আবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট জানা প্রয়োজন। তো সেটা জানার জন্য আমি একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে চলে যাব, যেটা আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে রয়েছে। অ্যাকচুয়ালি এটি একটি আধুনিক ধারণা এবং বিংশ শতাব্দীতে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে চর্চাটা সেটা অ্যাকচুয়ালি শুরু হয়। এবং এখানে অ্যানসফের যে মডেলটা সেটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়। সেখানে তিনি দুইটি বিষয় বলেছেন এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের জন্য। সেটা হচ্ছে পজিশনিং সিস্টেম এবং আরেকটা হচ্ছে রিয়েল টাইম সিস্টেম, যেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা স্ট্র্যাটেজিক পজিশনিং ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে লং রেঞ্জ প্ল্যানিং অর্থাৎ অ্যাডভান্স প্ল্যানিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়। আর রিয়েল টাইম সিস্টেম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট বেস, অর্থাৎ যখন যে ইস্যুটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সারপ্রাইজ ম্যানেজমেন্ট বা স্ট্রং সিগন্যাল ইস্যু ম্যানেজমেন্ট, উইক সিগন্যাল ইস্যু ম্যানেজমেন্ট, অর্থাৎ হুইচ রেসপন্ড ওয়ান অ্যাট এ টাইম টু র্যাপিড অ্যান্ড আনপ্রেডিক্টিভ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টস। অর্থাৎ যেই বিষয়গুলো সমূহ পূর্বে অনুমান করা যায় না, সেই বিষয়ে যে কৌশলসমূহ অবলম্বন করা হয় সেটাকে তিনি বলেছেন রিয়েল টাইম সিস্টেম। তো এই মডেলটি বিশ্লেষণ করার পরে যেটি দেখা যায়, এখানে তিনি চারটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বাই কন্ট্রোল, ম্যানেজমেন্ট বাই এক্সট্রাপোলেশন, ম্যানেজমেন্ট বাই অ্যান্টিসিপেশন এবং ম্যানেজমেন্ট থ্রো ফ্লেক্সিবল অর র্যাপিড রেসপন্স। তো এই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভের এই চারটি বিষয় আমরা আরও বুঝতে পারবো, বা আমরা আবারও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারও আগে আমাদের জানা দরকার ম্যানেজমেন্ট কী এবং স্ট্র্যাটেজি কাকে বলে। আমরা জানি ম্যানেজমেন্ট ছাড়া আসলে কিছুই নাই। পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে, যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা বিষয়ে পরিকল্পনার প্রয়োজন হয়, সেই অনুযায়ী অর্গানাইজ করার প্রয়োজন হয় এবং সমন্বয়ের প্রয়োজন হয় বা নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। সো প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার জন্য A to Z যাবতীয় কাজের সমন্বিত রূপই হচ্ছে ম্যানেজমেন্ট। আর বিজনেসের ভাষায় ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে, সেখানে তো আমরা জানি বিজনেস পারপাসে যেই ধরনের প্ল্যান করা হয় বা যেই ধরনের উপাদানসমূহের অর্গানাইজ করা হয় বা ডিরেকশন দেওয়া হয়, কোঅর্ডিনেশন করা হয়, কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে বিজনেসের ম্যানেজমেন্ট। এবং এখানে ম্যানেজমেন্টের বাইরে যে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টকে আমরা কানেক্ট করব পরে। আগে স্ট্র্যাটেজি সম্পর্কে জানি। স্ট্র্যাটেজি হচ্ছে একটি ব্লুপ্রিন্ট, যে কোনো একটি কাজ করার জন্য যাবতীয় একটি ব্লুপ্রিন্ট হচ্ছে স্ট্র্যাটেজি। একটা কাজ করার যাবতীয় কলা কৌশল প্রত্যেকটা, মানে একদম টাইম টু টাইম কখন কি করতে হবে না করতে হবে তার বিস্তারিত যে স্ট্রাকচারটা বা ব্লুপ্রিন্টটা, সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা কেন প্রয়োজন বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা কী, আমরা স্ট্র্যাটেজি সম্পর্কে আরেকটু ধারণা নিয়ে পরে যাচ্ছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে। স্ট্র্যাটেজি ইজ অ্যান অ্যাকশন দ্যাট ম্যানেজার্স টেক টু অ্যাটেইন ওয়ান অর মোর অফ দ্য অর্গানাইজেশনস গোলস। Strategy can also be defined as a general direction set of the company and its various components to achieve a desired state in the future. Strategy results from the detailed strategic planning process. অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি বিষয়টা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্যই স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। কারণ ইন্টারনাল যে এনভায়রনমেন্টটা থাকে ব্যবসায়ের, সেখানে কিন্তু সেই পরিবেশটা বা পরিবেশের উপাদানসমূহ কন্ট্রোলেবল, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা জানা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সো সেখানে খাপ খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি এই স্ট্র্যাটেজি শব্দটার আবির্ভাব। আর স্ট্র্যাটেজি শুধু ম্যানেজমেন্ট না, স্ট্র্যাটেজিক মার্কেটিং হতে পারে, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টিং হতে পারে। প্রত্যেকটা বিষয়ের সাথে স্ট্র্যাটেজি শব্দটা যখন যোগ হয় তখন সেটা একটা বাড়তি মাত্রা নিয়ে আসে, বা আরও হায়ার লেভেলের যে স্টাডি যেটাকে বলে সেটাকে নিয়ে আসে। অ্যাকচুয়ালি বর্তমানে হচ্ছে কম্পিটিশনের যুগ এবং পরিবেশটা, ব্যবসায়িক যে পরিবেশ, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং। মূলত সেই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, বা সবাইকে টপকে একেবারে লিডারের যে জায়গাটা সেটা দখলের জন্য বা ধরে রাখার জন্য কোম্পানিকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির মধ্য দিয়ে যেতে হয়। সো সেই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখন এই বিষয়টি চলে আসে, অ্যাকচুয়ালি প্ল্যানিং বলি, অর্গানাইজিং বলি, স্টাফিং বলি, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করা হয় তখনই সেটাকে সার্বিকভাবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বলা হয়।
সো স্ট্র্যাটেজিক কিছু কমন উপাদান আছে যেগুলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হোক আর স্ট্র্যাটেজিক মার্কেটিং হোক, প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই বিষয়ের এই স্ট্র্যাটেজির এই যে উপাদানগুলো, কমন উপাদানগুলো থাকে। আমরা সেই উপাদানগুলোর ধারণা কিছুটা পাবো এই সংজ্ঞার মাধ্যমে। আমরা এখানে গ্লোইকের সংজ্ঞার মধ্যে দেখছি যে স্ট্র্যাটেজি ইজ এ ইউনিফাইড কম্প্রিহেন্সিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড প্ল্যান রিলেটিং দ্য স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস অফ দ্য ফার্ম to the challenges of the environment. It is designed to ensure that the basic objectives of the enterprises are achieved. তো শিবা কর্পোরেশন বলছে স্ট্র্যাটেজি ইজ হিউম্যান নেচার টু মেক ডিসিশনস বেসড অন ইমোশন রাদার দ্যান ফ্যাক্ট, বাট নাথিং কুড বি মোর ইলজিক্যাল। খুবই সুন্দর একটি কথা। আর স্ট্র্যাটেজির কিছু ফিচার থাকে, আমরা স্ট্র্যাটেজির উপাদানের আগে ফিচারগুলো দেখে নিই, কী কী ফিচার বা বৈশিষ্ট্য থাকে একটি স্ট্র্যাটেজির মধ্যে। স্ট্র্যাটেজি রিলেটস দ্য ফার্মস টু ইটস এনভায়রনমেন্ট, পার্টিকুলারলি দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। যেটা বলছিলাম আমি, অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে যে একটি ফার্মের যে পরিবেশের মধ্যে দিয়ে যায় বা যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরসের মধ্যে দিয়ে যায় তার সাথে স্ট্র্যাটেজি জড়িত, এবং স্পেশালি বলা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বাহ্যিক যে পরিবেশ তার সাথে এই স্ট্র্যাটেজি শব্দটা বেশিরভাগ জড়িত। বলা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইন অল অ্যাকশনস ওয়েদার অবজেক্টিভ গেটিং অর অ্যাকশনস অ্যান্ড রিসোর্সেস রিকোয়ার্ড ফর ইটস অ্যাচিভমেন্ট। দিস ডেফিনেশন emphasizes on the system approach of management and treats an organization as the part of society consequently affected by it. এরকম আরও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আমরা এলিমেন্টসে চলে যাই। Without a strategy, a company is like a ship without a rudder going around in circles. It's like a tramp. It has no place to go. রস অ্যান্ড ক্যামির একটি সুন্দর সংজ্ঞা, একটি সুন্দর উক্তি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্র্যাটেজি ছাড়া একটা কোম্পানি হচ্ছে একটা রাডার ছাড়া শিপের মতো, অর্থাৎ বৈঠা ছাড়া নৌকার মতো, যেখানে একটি সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এর কোনো গন্তব্য নেই। সো এইটার মাধ্যমে, এই উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি একটা কোম্পানি টিকে থাকার জন্য স্ট্র্যাটেজি কতটা গুরুত্বপূর্ণ। এবং এটা বলা হচ্ছে যে স্ট্র্যাটেজি ছাড়া কী হয়, দেয়ার্স রিজনস দ্যাট দ্য কজেস অফ ফেইলিওর রিপিট, এবং বারবার কোম্পানিটা ব্যর্থতার মুখে বা যে লসের মুখে সম্মুখীন হয়। ইটস বিকজ স্ট্র্যাটেজি হ্যাজ এ ইউনিক স্ট্রাকচার, কারণ স্ট্র্যাটেজির একটি স্বতন্ত্র কাঠামো রয়েছে, ইউনিক স্ট্রাকচার। অ্যান্ড ইফ ইউ ওভারলুক ওয়ান অফ দ্য 5 key এলিমেন্টস অফ দ্য স্ট্রাকচার ইউ উইল ফেল। এবং এই স্ট্র্যাটেজির যে মূল 5টা উপাদান রয়েছে, সেটা যে কোনো স্ট্র্যাটেজি, সেটা ডাক্তারির ভাষায় হোক, সেটা বিজনেসের ভাষায় হোক, মানে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো জায়গায় হোক, প্রত্যেকটা স্ট্র্যাটেজির মধ্যে 5টা এলিমেন্ট অবশ্যই থাকতে হবে। এই এলিমেন্টের কোনোটা যদি ওভারলুক করা হয় তাহলে বলা হচ্ছে স্ট্র্যাটেজি টোটালটা ফেল হবে। তো আমরা দেখে নিই সেই 5টি ইম্পর্টেন্ট এলিমেন্ট কী। প্রথমত হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। পাওয়ার ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় একটা ডিসিশনের ক্ষেত্রে, ডিসিশন প্রসেসের ক্ষেত্রে কোন কোন ইন্ডিভিজুয়াল বা কারা সেখানে জড়িত থাকে এবং সেখানে সেই যে ইনফরমেশনগুলো থাকে সেটা কতটুকু অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ ইনফরমেশন কতটুকু তারা অধিকার পায় অ্যাক্সেস করার, ব্যবহার করার এবং ডিসিশন নেওয়ার। এইটা মিলিয়ে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। এবং এটা হচ্ছে বলা হচ্ছে ইটস ক্রুশিয়াল টু নো হু ইউ আর ওয়ার্কিং ফ্রম দেয়ার ট্র্যাক রেকর্ড on complex strategy projects to basic strengths and weakness. Talk to other people in the organization who have worked with them to gain more information. Vet people to avoid surprise and to understand the best ways to support and motivate team members. নাম্বার 2 হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিংয়ে একটা বিষয় হচ্ছে আইডিয়া জেনারেশন। অ্যাকচুয়ালি একটা আইডিয়া, কতগুলো আইডিয়া অ্যাকচুয়ালি জেনারেট করা হয়? একটি আইডিয়া জেনারেশনকে ঘিরে অনেকগুলো ডিসিশন আসে, নাকি একটি ডিসিশনকে ঘিরে অনেকগুলো আইডিয়া জেনারেশন হয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ে দ্যাট ডিসিশনস আর মেড ইন অর্গানাইজেশন ডিটারমাইন্স হাউ আইডিয়াস আর জেনারেটেড অ্যান্ড হুইচ আইডিয়াস আর কনসিডার্ড। দ্য ওয়ে ডিসিশনস আর মেড ইনফ্লুয়েন্সেস হাউ দিস আইডিয়াস আর ক্যারিড আউট লেটার। ডাজ ডিসিশন মেকিং ইন ইয়োর অর্গানাইজেশন ফ্লো টপ ডাউন আর বটম আপ? অর্থাৎ এই যে ডিসিশন মেকিংয়ের ধারাটা, এই যেটা বলা হচ্ছে আইডিয়া জেনারেশনের ধারাটা, সেটা কীরকম, সে ফ্লোটা কীরকম, সেটা কি যারা বিভিন্ন ডেজিগনেশনে আছে টপ টু বটম নাকি বটম টু টপ? অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে নির্দেশনাটা বা ডিসিশনটা শুধু নিচের দিকে যাচ্ছে তারা পালন করছে, নাকি ডিসিশনের ক্ষেত্রে যারা নিচু স্থানে অধস্তন যারা আছে অবস্থান করছে তাদের মতামতকেও কনসিডার করা হচ্ছে। সো এই স্ট্রাকচারটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, এটাকেও ডিটারমাইন করতে হবে। নাম্বার 3 হচ্ছে আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন হচ্ছে how ideas are generated affects the quality and quantity of these ideas.
উইচ ডিরেক্টলি এফেক্ট দ্য নাম্বার অফ ভিএবল স্ট্র্যাটেজি অপশনস। অর্থাৎ স্ট্র্যাটেজির অনেকগুলো অপশন থাকবে, যেই অপশনগুলো হচ্ছে আইডিয়া জেনারেশনের যে পরিমাণগুলো বা তার কোয়ালিটি কীরকম সেটার উপরে ডিপেন্ড করে। সো এ কোম্পানি দ্যাট হ্যাজ অ্যান অ্যানুয়াল স্ট্র্যাটেজি মিটিং উইথ এ ব্রেনস্টর্মিং কম্পোনেন্ট দ্যাট ইনকাম্পাস ইনপুট ফ্রম মেনি ডিরেকশনস উইদিন দ্য কোম্পানি ইউজেস ওয়ান টাইপস অফ আইডিয়া জেনারেশন। অর্থাৎ বলা হচ্ছে কোম্পানির অ্যানুয়াল মিটিংয়ে একটা আইডিয়া জেনারেট করা হবে, যেটাকে ঘিরে বিভিন্ন ধরনের ডিরেকশন আসতে পারে, বিভিন্ন ধরনের ডিসিশন আসতে পারে, এবং সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং কম্পোনেন্টস হবে। অর্থাৎ সেটাকে ঘিরে পুরো বছর মানুষের বা যারা এমপ্লয় আছে তাদের এইটাকে ঘিরে যাবতীয় চিন্তাভাবনা আবর্তিত হবে। নাম্বার 4 হচ্ছে প্রসেস, খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আইডিয়া জেনারেশন, ডিসিশন মেকিং এবং প্রথম যেটা ছিল পাওয়ার ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা বিষয় উপরে কেন্দ্র করে প্রসেসটা গড়ে উঠবে। অর্থাৎ একটি কাজ কিভাবে, কার দ্বারা, কখন, কিভাবে, কোন স্ট্রাকচারের মধ্যে গড়ে উঠবে, টোটাল ডিরেকশনটা এই প্রসেসের মধ্যে থাকবে। বলা হচ্ছে পিপল ইন দিস টাইপ অফ কোম্পানি রিচ এগ্রিমেন্ট দ্যাট অ্যান অ্যাকশন ইজ ভ্যালুয়েবল ডেভেলপ এ প্রসেস অ্যারাউন্ড ইট অ্যান্ড সেট ইন মোশন। অর্থাৎ যেই প্রসেসটা গড়ে উঠবে সেখানে অবশ্যই পিপলের অ্যাগ্রিমেন্টটা থাকবে যে তারা এই প্রসেস অনুযায়ী প্রত্যেকে কাজ করতে রাজি আছে, কারণ সেই অনুযায়ী তাদের মধ্যে কমিউনিকেশন হবে। বলা হচ্ছে প্রসেস মে বি কমিউনিকেটেড টু এ টিম ইন রাইটিং বাই ওয়ার্ড অফ মাউথ অর দ্য আদার ওয়ে। অর্থাৎ লিখিত উপায় হতে পারে সেই প্রসেসটা বাস্তবায়ন, বা ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে হতে, বা যে কোনো উপায়ও হতে পারে। অ্যাগ্রিমেন্ট ইজ ক্রিটিক্যাল টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসেস উইদিন দ্য অর্গানাইজেশন। নাম্বার 5 হচ্ছে পিপল, অর্থাৎ এতক্ষণ যা বললাম যে 4টা এলিমেন্ট বললাম, প্রত্যেকটা এলিমেন্টের সাথে আসলে মানুষ জড়িত। সেই মানুষের কোয়ালিটি, যারা প্রতিষ্ঠানে কাজ করছে, যে হিউম্যান রিসোর্স, তাদের প্রত্যেকটা যে উপাদান আছে সেইটা আসলে এই হিউম্যান রিসোর্সের মাধ্যমেই ক্যারি অন হবে আর হচ্ছে এক্সিকিউট হবে। সো এখানে বলা হচ্ছে ইন অ্যান অর্গানাইজেশন অফ এনি সাইজ পিপল ব্রিং দেয়ার ডোমেন নলেজ, ট্যালেন্টস অ্যান্ড পার্সপেক্টিভস টু স্ট্র্যাটেজিক ক্রিয়েশন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার সাইজটা, তার টাইপটা যেমনই হোক না কেন, অ্যাকচুয়ালি সেখানে যারা কাজ করছে তারা কিন্তু এর সাকসেসটাকে নিয়ে আসে কিসের মাধ্যমে? তাদের যে নলেজ, তাদের যে ট্যালেন্টস এবং তাদের যে পার্সপেক্টিভ আছে স্ট্র্যাটেজিক ক্রিয়েশনের, এর মাধ্যমে। সো পিপলকে, প্রত্যেকটা পিপলকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা পিপলের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে এনকারেজ করতে হবে। বলা হচ্ছে অফেন পিপল আর ভিউড অ্যাজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ স্ট্র্যাটেজি ফেইলার, বাট দে আর অ্যাকচুয়ালি দ্য লাস্ট পয়েন্ট অফ ফেইলার ইন দ্য লং সিরিজ অফ ক্যাসকেডিং ইন্টারেকশনস। অর্থাৎ বলা হচ্ছে ফার্স্ট এবং লাস্ট কজ অফ ফেইলার অফ এ কোম্পানিজ গোল ইজ পিপল। সো পিপলকে অবশ্যই, পিপল পরিচালনার ক্ষেত্রে, পিপল সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্ব দিতে হবে। বাট অ্যানাদার ওয়ে ভেরি ব্রাইট ক্রিয়েটিভ মোটিভেটেড পিপল ক্যান বি ফেল। বলা হচ্ছে পিপল যতই কোয়ালিটি থাকুক না কেন, তার মধ্যে যতই ক্রিয়েটিভিটি থাকুক না কেন, যতই সে মোটিভেটেড হোক না কেন, তা সেই পিপল বা কোম্পানির পিপল দ্বারা একটা ফেইলার বা ফেইল হতে পারে যে কোনো স্ট্র্যাটেজি, যদি এই যে স্ট্র্যাটেজির বাকি যে কি বলবো 4টা এলিমেন্ট আছে, অর্থাৎ প্রসেস বা ডিসিশন মেকিং, আইডিয়া জেনারেশন, এগুলো যদি ব্রেক করে। আর বলা হচ্ছে creation structured process when power decision making idea generation or process are broken. So each of the 5 elements is critical to the strength, balance and practically of the proposed strategy. Tighten up around these 5 and watch your team's next strategy succeed beyond your plans. অর্থাৎ যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে 5টা এলিমেন্টকে মাস্ট ইনশিওর করতে হবে এবং এই 5টা এলিমেন্টের উপরে গুরুত্ব দিতে হবে। তো আমরা এই পর্যায়ে আজকে মূলত স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের হিস্টোরি নিয়ে আলোচনা করলাম, স্ট্র্যাটেজি কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম। আর স্ট্র্যাটেজি আরও এই বিষয়টা, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমি বেশি আলোচনা করব, কারণ আগেই বলেছি যেহেতু এটা ম্যানেজমেন্ট থেকে আরও হায়ার লেভেলের স্টাডিজ, সো আমাদের খুবই কেয়ারফুলি এবং কী বলবো বিস্তারিতভাবে এই বিষয়টিকে জানতে হবে এবং বুঝতে হবে। সো আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট লেকচার শেষ করার আগে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটা ডেফিনিশন দেখে নেই। দ্য টার্ম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ ইউজড টু রেফার টু দ্য এন্টায়ার স্কোপ অফ স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং অ্যাক্টিভিটি ইন অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ একটি অর্গানাইজেশনের যে ডিসিশন মেকিং রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে সেই এন্টায়ার স্কোপ সেটাকে ইউজ করছে কার দ্বারা? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দ্বারা। এবং এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে আছে স্ট্র্যাটেজি, পলিসি ফর্মুলেশন, বিজনেস পলিসি, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, বিজনেস পলিসি তো বললাম আগেই, এটসেট্রা। জেমস হিজিন্স বলেছেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ম্যানেজিং দ্য পারসুয়েট অফ অর্গানাইজেশনাল মিশন ওয়াইল ম্যানেজিং দ্য রিলেশনশিপ অফ অর্গানাইজেশন টু ইটস এনভায়রনমেন্ট। অর্থাৎ অর্গানাইজেশনকে এর যে এনভায়রনমেন্ট আছে, পার্টিকুলারলি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এর সাথে খাপ খাওয়ানোর জন্য, টিকে থাকার জন্য যে ধরনের প্রসেসটাকে ফলো করা হয় সেটাই হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট।
তো আজকের মতো লেকচারটা এখানেই শেষ করছি। পরবর্তী লেকচারে আমরা ইন্ট্রোডাকশনের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে লেকচারে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।